পাঠ করছি রাজাদের লেখা গল্প সুখে বাঁচা। হাতে নিয়ে দেখে যান, ভালো না লাগলে চলে যান। দেখার জন্য পয়সা লাগে না, দেখে কিনলে ঠকতে হবে না। দেখাশোনা একদম ফ্রি, না দেখে ঠকবেন কি? চেঁচিয়ে চেঁচিয়ে এই কটা বাক্যই বারবার বলে সম্ভাব্য ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টা করছে লোকটা। পরনে দুধসাদা ফতুয়া এবং একই রঙের ঢোলা পায়জামা, ডান কাঁধে একটা সবুজ রঙের তোয়ালে ফেলা। মাঝে মাঝেই সেটা দিয়ে মুখ মুছে নিচ্ছে। একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ে বুদ্ধ। না, আজকে হাতে খানিকটা সময় আছে, লোকটার সাথে আলাপটা সেরে গেলেই হয়। অনেক দিন ধরেই আলাপ করার ইচ্ছে জমেছিল মনে। কেমন একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে লোকটার ডাকে। ছন্দ মিলিয়ে স্লোগান তৈরি করে লোকটা পথ চলতে জনতাকে আকৃষ্ট করে। এই স্লোগানের গুণেই বুদ্ধও আকৃষ্ট হয়েছে লোকটার প্রতি। মজার ব্যাপার হলো, কোনো স্লোগানেরই পুনরাবৃত্তি শোনে না কখনো। যতবারই এদিক দিয়ে গেছে ততবারই নতুন নতুন স্লোগান কানে এসেছে। শ্যামবাজার পোস্ট অফিসের গায়ে একটা ফুট চারেক লম্বা কাঠের তক্তা বিছিয়ে লোকটার দোকান। পুরুষ ও নারীদের ব্যবহারের জন্য নানা ধরনের পোশাকের সম্ভার যতটা পারা যায় সাজিয়ে রেখেছে ওই তক্তার উপর। বাকিটা বড় বড় প্লাস্টিকের প্যাকেটে মুড়ে তক্তার তলায় রাখা থাকে, প্রয়োজন মতো বের করে দেয়। আজও দোকানের সামনে বিভিন্ন বয়সের এবং ভিন্ন ভিন্ন আর্থসামাজিক স্তরের 4-5 জন স্ত্রীলোক দাঁড়িয়ে তক্তা থেকে হাতে তুলে নিয়ে জিনিস পছন্দ করছে। কেউ কেউ ইতিমধ্যে পছন্দ হয়ে যাওয়া জিনিসের দরদাম করছে। আর লোকটা একা হাতে অনায়াস দক্ষতায় কাউকে তার প্রয়োজন মতো জিনিস বের করে দিচ্ছে, অথবা অন্য আর একজন ক্রেতার সাথে দরদাম করে যাচ্ছে। লক্ষণীয় বিষয় হলো, এক মুহূর্তের জন্য তার মুখে লেগে থাকা হাসিটা মিলিয়ে যাচ্ছে না। দোকানের ভিড় একটু হালকা হলে বুদ্ধ লোকটার দিকে এগিয়ে যায়। সামনে গিয়ে দাঁড়াতে প্রশ্ন ধেয়ে আসে, লিকার না দুধ? খানিকটা সময় নিয়ে বুদ্ধ বলে, লিকার। হঠাৎ করে করা প্রশ্নটার মানে যে একই সঙ্গে চা খাওয়ার নিমন্ত্রণ এবং কোন ধরনের চা খাওয়ার রুচি তা জানতে চাওয়া হচ্ছে, তা বুঝে উঠতে খানিকটা সময় বেরিয়ে যায়। পাশে চায়ের দোকানে ছেলেটিকে একটা লিকার চা এবং একটা দুধ চায়ের অর্ডার দিয়ে তক্তার নিচ থেকে একটা টুল বের করে বুদ্ধকে বসতে বলে লোকটা। নিন, এটাতে বসে পড়ুন। এবার বলুন তো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মাপছিলেন কেন? আপনি কি পুলিশের লোক? চেহারা বা বয়স দেখে তো মনে হচ্ছে না আমার দোকানে আসা মহিলাদের দিকে তাকিয়ে তাকিয়ে সময় কাটাচ্ছিলেন, অথবা আমার দোকান থেকে জিনিসপত্র কেনার খুব একটা ইচ্ছে বা প্রয়োজন আছে বলেও তো মনে হয় না। তাহলে আসল উদ্দেশ্যটা কি? এবার ঝেড়ে কাশুন দেখি। বুদ্ধ বলে, এই রাস্তা দিয়ে আমি প্রায় হেঁটে যাই। আপনাকেও আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি। আপনার সাথে আলাপ করার একটা ইচ্ছে মনের মধ্যে অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, তাই আজ এখানে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, বলেন কি মশাই, আমার সাথে আলাপ করার ইচ্ছে? আমি কোন হরিদাস পাল যে আমার সাথে আলাপ করতে চাইছেন? আপনার মাথার গণ্ডগোল নেই তো? ইতিমধ্যে পাশের দোকানের বাচ্চা ছেলেটা দুটো কাঁচের গ্লাসে লিকার চা ও দুধ চা নিয়ে আসে। লিকার চায়ের গ্লাসটা বুদ্ধর হাতে ধরিয়ে দিয়ে নিজের দুধ চায়ের গ্লাসটায় শব্দ করে একটা চুমুক দিয়ে বলে, আমার মশাই কড়া লিকার, বেশি দুধ এবং বেশি চিনি দিয়ে চা না খেলে তৃপ্তি পাই না। এই আপনাদের মতো চায়ের লিকার খাওয়া আমার পোষায় না। লিকার বলতে চায়ের নয়, আসল লিকারই খাই, তবে দোকান বন্ধ করে রাত 10টার পর। বলেই হো হো করে উদাত্ত কণ্ঠে হেসে ওঠে। তা যাকগে, সেসব কথা বাদ দিন। আমার সাথে কেন আলাপ করতে চান সেটা এখনো বললেন না তো? একটু কেশে নিয়ে গলাটা পরিষ্কার করে বুদ্ধ বলল, আপনাকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, তবে আপনার মধ্যে একটা ব্যাপার আছে যা অন্য মানুষদের মধ্যে খুব একটা দেখা যায় না, তাই আপনার সাথে আলাপ করার ইচ্ছে হলো। সেটা কি রকম? আমার মতো একটা হকারের মধ্যে আপনি কি এমন অস্বাভাবিকত্ব দেখলেন যা অন্যদের মধ্যে নেই? জানতে চাই লোকটা। আমি যখনই এখান দিয়ে হেঁটে গেছি দেখেছি আপনি ছড়া কেটে কেটে পথ চলতি মানুষকে আকর্ষণ করছেন, আবার সবসময় হাসি মুখে ক্রেতাকে হরেক রকমের সম্ভার দেখিয়ে মাল বেচছেন। আপনার এই অ্যাটিচিউডটা খুব আকর্ষণীয় লাগে। আরে ও মশাই, আপনি গোলমেলে নন তো? ওই আজকাল কি যেন বলে না, পুরুষ মানুষের প্রেমে পড়ছে আর মেয়েরা মেয়েদের? সেই রকম কোনো ব্যাপার স্যাপার নেই তো আপনার মধ্যে? বুদ্ধ হেসে বলে,
না না, একদম না। তাহলে এই শ্যামবাজার চত্বরে আপনি যত হকার দেখবেন সবাই কিন্তু এই একই রকমভাবে হকারি করে। তবে হ্যাঁ, একথা সত্যি, আমি একটু ছড়া কেটে মাল বেচতে ভালোবাসি। তাতে বৌদিরা মজা পান আর আমার দোকানে দুদণ্ড দাঁড়িয়ে যান। ওতেই আমার লাভ। কিছু মাল গচিয়ে দিতে পারি। ওই কেতাবি ভাষায় সেলসম্যানশিপ আর কি। সেটাই তো বলছি দাদা, আপনার আচরণ দেখে বেশ বোঝা যায় যে আপনি আপনার কাজ নিয়ে খুব স্যাটিসফাইড। আজকাল চারপাশে সবসময় যেসব চিন্তিত গম্ভীর মুখগুলো দেখি, আপনি তাদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম। তাই তো আপনার সাথে আলাপ করার ইচ্ছে হলো। ওহো, এবার বুঝেছি। তা মশাই, এ কথা সত্যি, আমি আমার কাজকে ভালোবাসি। লোকে হকারি করি বলে হয়তো আমাকে ছোট মানুষ মনে করতে পারে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি এই কাজটা ভালো করতে পারি। হাসি মশকরায় লোককে মাতিয়ে মাল বেচতে আমার অসুবিধে হয় না। আপনার নামটা জানা হয়নি এখনো। আমার ভালো নাম হলো অনন্ত বিশ্বাস। তবে এই এলাকায় ওই নামে আমাকে কেউ চিনবে না, সবাই নানটুদা বলেই এক ডাকে চেনে। 30 বছরের উপর এখানে হকারি করছি। বাবার দোকান ছিল এটা। ফট করে একদিন বুড়োটা টসকে গেল, বুঝলেন। তখন আমি কলেজে পড়ি। বাড়িতে ছোট ছোট 3টে ভাই বোন, আর মায়ের তখন একমাত্র ভরসা আমি। ব্যাস, মা সরস্বতীকে গঙ্গায় বিসর্জন দিয়ে নিজেও 2টো ডুব মেরে নেমে পড়লাম বাপের ব্যবসায়। আপনি কলেজে পড়তেন? কোন কলেজে? হ্যাঁ, কেন, দেখলে বিশ্বাস হয় না বুঝি? তবে মশাই, আমি ওই কি বলে যেন পড়ুয়া টাইপের ছেলে কোনোদিনই ছিলাম না। ক্লাসে সবসময় পেছনের বেঞ্চেই বসতাম। রেজাল্টের সময় পেছনের দিকেই ঠাঁই হতো। তবে একটা ব্যাপার ভালো লাগতো জানেন, এমনিতে তো আমি শিকদার বাগানের পেছনের ওই হাফ বস্তিতে থাকতাম। আমার মতো হাড় হাতে ছেলেদের সাথে ওঠা বসা ছিল। তাই কলেজে যখন আপনার মতো ভদ্র টাইপের ছেলেদের সাথে আড্ডা মারতাম, তখন বেশ ভালো লাগতো। নিজেকে বেশ কেউকেটা মনে হতো। তবে সে বয়সটা ছিল আবেগের। এখন মনে হয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তখন ভুল করে কলেজের পড়াশোনা একবার শেষ করে ফেললে হয়তো এই কাজ করতে লজ্জা পেতাম। তখন বাধ্য হয়ে ওই ভদ্রলোকের মতো গলায় টাই ঝুলিয়ে পরিশ্রিত পানীয় জল তৈরির টিনের বাক্স বিক্রি করতে হতো। কেটেকুটে হয়তো হাতে পেতাম মাসের শেষে 8,000 টাকা। সে জায়গায় এখন খুব খারাপ বাজারেও দিনের শেষে সব খরচ বাদ দিয়ে হাতে 500 থেকে 1000 প্রায় থেকেই যায়। চৈত্র সেল বা পুজোর সময় আরও খানিকটা বেশিই হয়। এই বিদ্যেই এই রোজগারই যথেষ্ট। নিজের এলাকায় ব্যবসা করি, বুঝলেন মশাই। লকডাউনে অসুবিধা হয়নি? সে তো একটু হয়েই ছিল। তবে ওই কি বলে, 2টো সরকারি তখন আমাদের মতো গরিবদের ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল, তাই চলে যেত। আর তাছাড়া কিছু দরদি স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আপনাকে বলেই বলছি জানেন, আমি আবার অসহায় মানুষের অভিনয়টা খুব ভালো করতে পারি। সেটা দেখেও কিছু বাড়তি অনুদান আদায় করে নিয়েছি সেই সময়। আচ্ছা, তার মানে আপনি অসহায় নন আসলে? এখানে কোন লোকটা অসহায় আমাকে দেখান তো। সবাই ভান করে নিজেকে অসহায় দেখায়, প্রয়োজন পড়লে আমিও দেখাই। তবে আসল অসহায় হলো কেবলমাত্র সেই লোকগুলো যারা শারীরিক বা মানসিকভাবে অক্ষম, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারে না। বাকিদের সহায় তো তাদের হাত পা আর মগজ। ঠিকমতো সেগুলো ব্যবহার করলেই আর অন্যের সাহায্যের প্রয়োজন নেই। বাহ, বেশ বললেন তো, খুব দামি কথা বলেছেন। হা হা হা, তা তো বলবই, কথা বেচেই খাই যে। আচ্ছা অনন্তবাবু, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে ফুটপাতের ধারে দোকানদারি করেন, এর তো কোনো নিরাপত্তা নেই। যে কোনো দিন উঠে যেতে হতে পারে। সে বিষয় নিয়ে দুশ্চিন্তা হয় না? ওরে বাবা, এই বাবুটাবু বলবেন না আমাকে, শুনলে কেমন যেন অস্বস্তি হয়। আর নিরাপত্তার প্রশ্ন যদি করেন, তো আপনাকে হলপ করে বলতে পারি, একমাত্র আমাদের ব্যবসাই হলো নিরাপদ ব্যবসা। আজ 30 বছর আমি নিজে এখানে হকারি করছি। বাপের হিসেবটা ধরলে আরও বছর 20 যোগ হবে। কেউ ওঠাতে পেরেছে? অপারেশন সানশাইনের নাম শুনেছিলেন তো? কোনো লাভ হয়েছে? সেই যেখানে ছিলাম সেখানেই আছি। আসলে মোদ্দা কথা কি জানেন, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনতে ভালোবাসে। কারণ চলতে চলতে দেখতে দেখতে হঠাৎ কেনার কথা তাদের মনে পড়ে। আর একটা ব্যাপারও আছে, সব মানুষই মনে মনে চায় জিততে। আমরা ওদের জিতিয়ে দিই।
প্রথমে বাড়িয়ে দাম বলি, তারপর ওনারা দরদাম করে আগের বলা দামের থেকে কম দামে জিনিস কেনেন। এতে একটা তৃপ্তি আসে ওদের মনে। কেনার পর নিজেদের মধ্যে বলা বলি করেন, দেখেছো কেমন দরদাম করে সস্তায় কিনলাম। ক্রেতার এই মানসিক সুখটাই হলো আমাদের মূলধন। কোনো বড় দোকানে ক্রেতাই এই সুখ পাবে না। তা সে যতই চলমান সিঁড়ি চাপার আনন্দ আর দার্জিলিংয়ে বরফ ঠান্ডা অনুভূতি পাক। বুদ্ধ মজা করে বলে, কিন্তু বড় দোকানে তো ব্র্যান্ডেড মাল বিক্রি হয়, আপনার কাছে কি সেই মাল পাবে? অনন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, কেন পাবে? কজনই বা ব্র্যান্ডেড পরে? একটা সত্যি কথা বলেন তো, আপনি এখন যে জাঙ্গিয়াটা পরে আছেন ওটার দাম কত? বড় দোকানে থেকে 350 টাকার ব্র্যান্ডেড জাঙ্গিয়া কিনেছেন, না ফুটপাথ থেকে 50-এর টানা মাল? বড় দোকানের ব্র্যান্ডেড মাল কেনে 100 জনে 10 জন লোক, আর আমাদের কাছে আসে বাকি 90 জন। ওই যে উল্টো ফুটপাথের ধারে শপিং মলটা দেখছেন, ওটা আগে সিনেমা হল ছিল, এখন হলো গিয়ে মল হয়েছে। 2 বছর বাদে আবার হয়তো অন্য একটা মল হবে, নয়তো বেচে দিয়ে ওর জায়গায় ফ্ল্যাট বাড়ি হবে। আমি কিন্তু যদি টেসে না যাই বটগাছের মতো এখানেই দাঁড়িয়ে থাকব। ধন্য আপনার আত্মবিশ্বাস। তা আপনার মনে কোনো দুঃখ নেই বা কোনো হতাশা? বুদ্ধ জানতে চায়। বুক পকেট থেকে ফ্লেকের প্যাকেট বের করে একটা বুদ্ধকে এগিয়ে দিয়ে দেশলাই জেলে নিজে একটা ধরিয়ে বলে, তা মশাই, দুঃখ বলুন হতাশা বলুন, একটা বিষয় আছে, ছেলে মেয়ে দুটোর কেউ আমার বা আমার গিন্নির মতো হাড়মাত টাইপের হলো না। কেমন যেন ম্যাদামারা ভীতু টাইপের ভদ্রলোক তৈরি হলো। অবশ্য দোষ আমাদেরই, দুটোকেই কলেজের গণ্ডি পার করিয়ে দিয়েছি। মেয়েটা এখন এমএ পড়ছে, আর একটা বড় লোকের উচ্চিংড়ে মার্কা ছেলের সাথে লাইন মারছে। যদি গাঁথতে পারে তো ওর হিল্লে হয়ে যাবে। তবে আমার ঘোরতর সন্দেহ আছে, বাপ হকার জানলে ছেলেটা স্রেফ ফুটে যাবে। আমার ছেলেটাও একই রকম বাপের ব্যবসায় মতিগতি নেই, লেখাপড়া শিখেছে তো, তাই গলায় টাই ঝুলিয়ে এইরকমই একটা শপিং মলে 10,000 টাকার ম্যানেজারি করে। গাধা আর কাকে বলে? কোথায় ফুটপাতের বাদশাহ হতিস, তা না পরের গোলামি করছিস। যা ইচ্ছে কর, আমার কি? আমি জানি কদিন বাদে ছেলে মেয়ে দুজনেই কেটে পড়বে। বাপ মায়ের পরিচয় দিতে যে পেস্টেজে লাগবে, ভালোই হবে। তখন আবার আমি শাহরুখ খান হয়ে আমার কাজলকে নিয়ে বাদশাহী চালে জীবন কাটাবো। ওই দেখুন, কথায় কথায় 2:30 বেজে গেল। এবার আমায় ঘন্টা 2-এর জন্য দোকান বন্ধ করে লাঞ্চে যেতে হবে। হ্যাঁ, সে কি? কোথায়? আরে মশাই, আমার 350 স্কোয়ার ফুটের বাংলোয়। আমার বউ একটা বিউটি পার্লারে কাজ করে। এই সময় আমরা দুজনেই বাড়িতে খেতে যাই, তখন দুজনে খানিকক্ষণ একসাথে কোয়ালিটি টাইম কাটাই, বুঝলেন? যাবেন নাকি আমার গরিবখানায়? না, আমার কোনো দরকার নেই হাড় হয়ে কাবাবের মজা নষ্ট করার। আমি এবার উঠব। শুধু একটা কথা জানা হলো না, আপনি কলেজে পড়াশোনা করেছিলেন বলছিলেন, তা কোন কলেজে? জয়পুরিয়া। আপনারই কলেজ বুদ্ধবাবু? হ্যাঁ, আপনি, তুমি, তুই আমার সাথেই কলেজে ছিলিস? আমাকে চিনিস? এতক্ষণে লাইনে এসেছো গুরু। আমি তোর কলেজেরই, তোর ব্যাচেই ছিলাম। তবে তুই কোনো দিন খেয়াল করিসনি, আসলে তুই যে ছিলিস ফার্স্ট বেঞ্চে বসা সওয়ারি, আর আমি যে লাস্ট বেঞ্চের, তাই কখনো লক্ষ্য করিসনি। কিন্তু আমি করতাম, জানিস। একটু আগে বললাম না, তোদের সাথে মিশতে, তোদের লক্ষ্য করতে আমার খুব ভালো লাগতো। বুদ্ধ অনন্তর দুটো হাত মুঠোয় নিয়ে বলে, আমার খুব লজ্জা করছে রে, আমি তোকে একদম চিনতে পারিনি। কিছু মনে করিস না। অনন্ত হেসে বলে, কোনো চাপ নেই বস, আমি প্রথম দেখেই চিনতে পেরেছিলাম। নামটা মনে করতে একটু দেরি হয়েছিল, কিন্তু চোখ দুটো তো সেই একই রকম ভালো ছেলে টাইপেরই আছে। ও দুটো দেখেই তো চিনলাম, সত্যিকারের বুদ্ধদেব। কলেজেও প্রফেসরদের দিকে ওইভাবেই তাকিয়ে থাকতিস। তা কি করিস এখন? লেখালেখি করিস নাকি? না হলে কেউ হাবার মতো একটা হকারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে? বুদ্ধ হেসে বলে, তা যা বলেছিস। তবে লেখালেখি কিছু করি না, ওই তোর ভাষায় সামান্য মাইনের বিনিময়ে পরের গোলামি করি, জানিস। সত্যি, তোকে দেখে ভালো লাগলো। মনে হলো প্রাণ প্রাচুর্যে ভরা একটা মানুষ দেখলাম। একথা সত্যি, তুই যে আমার কলেজের বন্ধু তা আগে আমি চিনতে পারিনি। তবে নিজের সাথে তুলনা করে দেখছিলাম মনে মনে। আমি সারাক্ষণ গম্ভীর হয়ে ভবিষ্যতের আশঙ্কায় ডুবে থাকি, আর তুই সেখানে কীরকম হাসি খুশি দিলখেলা হয়ে বাঁচছিস।
স্বীকার করছি, মনে মনে বেশ হিংসে হচ্ছিল তোকে দেখে। বড় ভালো লাগলো তোর সাথে কথা বলে। আজ আসি রে, এদিকে মাঝে মাঝে আসতে হয়, আবার আসবো তোর কাছে, একটু আড্ডা মেরে অক্সিজেন নিয়ে ফিরবো। অনন্ত কাঠের তক্তার নিচের প্যাকেটগুলো থেকে একটা ও নিজের পড়া দুধ সাদা ফতুয়ার মতোই একটা ফতুয়া বের করে প্যাকেটে মুড়ে হাতে দিয়ে বলে, এটা রেখে দে ভাই, খাঁটি সুতির মাল, গরমকালে গায়ে দিয়ে আরাম পাবি। বুদ্ধ ব্যাক পকেট থেকে মানি বের করতে গেলে ওকে ধমক লাগায় অনন্ত, বুড়ো বয়সে খিস্তি খাবি? যা এখন কেটে পড়, আবার আসিস ভাই। বুদ্ধ হাসি মুখে হাত নেড়ে হাঁটা লাগায়। চোখের কোলটা কে জানে কেন একটু ভিজে ভিজে লাগে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।